শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরের মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। রাঙা সকালের প্রতিটি সকালে আমাদের জন্য বিশেষ, কারণ বিশেষ মানুষেরা এখানে আসেন অতিথি হয়ে এবং তাদের সঙ্গে আমরা গল্প করি, সমৃদ্ধ হই। এমন একজন চমৎকার মানুষ আছেন আমাদের সঙ্গে আজকে। তার আগে সাকির কাছে যেতে চাই। সাকি, কেমন আছো তুমি? আমি ভালো, তুমি কেমন আছো? তোমাকে শুভ সকাল। আমি অনেক ভালো আছি, শুভ সকাল তোমাকেও। আজকের পুরোটা দিনই নিশ্চয়ই অনেক ভালো কাটবে তোমার, এবং 1 ঘন্টা জুড়ে কে আছে আসলে জেনে নি। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি শিশু আচরণ বিশেষজ্ঞ তাসমিম আলম তৃষ্ণা। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরাও নিশ্চয়ই অনেক ভালো আছি। আপনার নাম তৃষ্ণা, আপনার নিক নেম তৃষ্ণা। তো জীবনের প্রতি কি তৃষ্ণা আসলে আপনার কাজ করে? জীবনে আসলে অনেক পড়ালেখা করে শিখতে চাই, সো মেবি নামটার সাথে আমার এটা কাজ করে পার্সোনালি। শেখার প্রতি একটা আগ্রহ রয়েছে। জি, শেখার প্রতি একটা আগ্রহ আছে, কন্টিনিউয়াসলি শিখতে চাই। এবং আপনি এমন একটি কাজকে বেছে নিয়েছেন যেখানে আসলে প্রতিনিয়তই শেখার উপরে না থাকলে সেই কাজটাকে আসলে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমরা আপনার কাজ নিয়ে অবশ্যই আসতে চাই। তার আগে ছোটবেলাটা নিয়ে একটু জানতে চাই, কোথায় জন্ম হয়েছে, বড় হয়েছেন? আমার জন্ম হয়েছে ঢাকা সিএমএইচে। আব্বু হচ্ছে এয়ারফোর্সে চাকরি করতো, তো সেই সুবাদে আমার হচ্ছে ক্যান্টনমেন্টে বেড়ে ওঠা। আমার নামটা তৃষ্ণা রাখার পিছনে একটা মজার হিস্ট্রি আছে, একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার জন্মের আগেই আমার আম্মুর হচ্ছে আগের বছরে 2টো বাচ্চা হয়ে মারা গেছে। তো ওটা নিয়ে আমার আব্বু আম্মুর মনে একটা কষ্ট ছিল। তো আমাকে যখন কনসিভ করেছে তখন থেকেই তাদের মনে ইচ্ছা ছিল যে যদি মেয়ে বাচ্চা হয় আমরা তৃষ্ণা নাম রাখবো। তো ওখান থেকে আসলে ওনাদের একটা তৃষ্ণা থেকেই আমার নাম তৃষ্ণা রাখা আর কি। আর আমি বড় হয়েছি ক্যান্টনমেন্টে, অনেক খোলা মেলা সবুজে ঘেরা একটা পরিবেশে আমি বড় হয়েছি। অনেক বেশি ডিসিপ্লিন একটা লাইফ ছিল। যেরকম ধরেন আমাদের ওখানে হচ্ছে একটা বর্ডার দেওয়া থাকতো যে এই এরিয়ার ভিতর দিয়ে হাঁটতে হবে, এখান দিয়েই রিক্সাটা যাবে, আপনার হলো এখান দিয়েই এই গাড়িগুলো যাবে এবং এর স্পিডের উপরে এটা উঠতে পারবে না। এরকম একটা ডিসিপ্লিন লাইফ আমরা দেখেছি। সো ছোটোবেলায় ক্যান্টনমেন্টে থাকার কারণে আমার হলো একটু পার্সোনাল লাইফে আমি দেখা যায় এখনও খুব পাংচুয়াল, ওই যে ডিসিপ্লিনটা দেখে বড় হওয়ার কারণে আর কি। এবং স্কুল কলেজ আমার ছিল হচ্ছে বিএফ শাইন কলেজ কুর্মিটোলা। ওখান থেকেই আমি একদম কেজি থেকে ইন্টার পর্যন্ত আমি ওখানেই পড়েছি। এবং আমাদের স্কুল কলেজ সব কিছু দেখা যায় যে অনেক বেশি ডিসিপ্লিন ছিল। এবং স্কুলে আমাদের হচ্ছে এডুকেশনটা ইম্পর্ট্যান্ট অবশ্যই, বাট টিচাররাও দেখা যেত যে ডিসিপ্লিনের দিকেই বেশি ফোকাস দিত আর কি। আর ক্যান্টনমেন্টের ওই জায়গাটায় আমাদের জন্য আর একটা এক্সপিরিয়েন্স খুব কমন, সেটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা যারা ওখানে ছিলাম ওই সময় আমরা সবাই দেখা যেত কি 2 বেলা করে হচ্ছে মানে খেলতাম, এটা আমাদের রুটিন। আমরা হচ্ছে একটা সময় একটা জায়গা এক্সপ্লোর করতে যেতাম, যে স্কুল থেকে আসলে আমরা হচ্ছে বিকালের দিকে হচ্ছে অমুক জায়গায় যাব, আগে প্যারেন্টসদের জানাবো না, ঘুরে এসে তারপর বলবো, না হলে তো আম্মু যেতে দিবে না। ওই জায়গাটা হচ্ছে অনেক দেখা যেত অনেক জঙ্গল, জাস্ট কিছুই না, আমরা সবাই মিলে একটা জায়গা এরকম এক্সপ্লোর করতাম, যেহেতু জায়গাও ছিল অনেক, আর মাথার উপর দিয়ে অনেক প্লেন উড়ে যেত, এগুলো দেখতাম। সো সবকিছু মিলে অনেক সবুজের মধ্যে বেড়ে ওঠা আমার। এই যে ডিসিপ্লিন লাইফস্টাইল আপনার, মাঝে মাঝে কি খুব বেশি বদ্ধ মনে হতো, যে বদ্ধ কারাগারের মতো কি লাগতো কখনো? না, আসলে বদ্ধ কারাগারের মতো লাগতো না, যেহেতু এরকম এনভায়রনমেন্টেই বড় হওয়া আমার। বরং ভাই এখন যদি কেউ ছেড়ে দেয় তখন মনে হয় যে আসলে কি করব, খুঁজে পাচ্ছি না, এরকম মনে হয়। আপনার সম্পর্কে আমাদের হাতে কিছু তথ্য আছে, আমরা একটু দর্শকদের জানাতে চাই। জি জি। প্রিয় দর্শক, তাসমিম আলম তৃষ্ণা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং আচরণগত সমস্যায় ভোগা শিশুদের নিয়ে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাউন্সেলিং মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর মানুষের আচরণ ও আচরণগত তত্ত্বের প্রতি তার গভীর আগ্রহ তাকে বিশেষ শিশুদের নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। কর্মজীবনের শুরুতে তিনি একটি বেসরকারি সংস্থায় এনজিওতে কাজ করেন। পরবর্তীতে মিরপুর 2-এ প্রতিষ্ঠা করেন নিজস্ব প্রতিষ্ঠান SEBA, যেখানে বিশেষ শিশু ছাড়াও অন্যান্য শিশুদের জন্য আচরণ বিশ্লেষক হিসেবে কাজ করছেন। তিনি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন এবং ABA থেরাপি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। এই থেরাপির মাধ্যমে শিশুদের শান্ত থাকা, মনোযোগ ধরে রাখা, ধৈর্য ধরে রাখা, অপেক্ষা করা,
নিজের কাজ নিজে করা এবং চিন্তাশীলভাবে কথা বলার মতো জীবন ঘনিষ্ঠ দক্ষতা গড়ে তোলা হয়। পাশাপাশি ক্ষতিকর আচরণ যেমন অতিরিক্ত কান্নাকাটি, জেদ, অস্থিরতা কিংবা আত্ম আঘাত থেকে মুক্ত হওয়ার দিকেও গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি অটিজম, ADHD, ডাউন সিনড্রোম সহ বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছেন এবং 2018 সাল থেকে এই পর্যন্ত 3 শতাধিক শিশুকে সেবা দিয়ে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাসমিম আলম তৃষ্ণা। চমৎকার কিছু অর্জন। আসলে আপনার এই অর্জন, আপনার এই কাজ অনেককে নিশ্চয়ই স্বপ্ন দেখাচ্ছে, বিশেষ করে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম, ছোটবেলা শুনি। ছোটবেলার আরও কথা বলতে গেলে যেটা আসে সেটা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত, 5-এর মাঝামাঝি পর্যন্ত আসলে আমি ক্যান্টনমেন্টে ছিলাম। 5-এ আসলে আমার বাবা মারা যায়। তো মারা যাওয়ার পরে যেটা হয় যে আমার আম্মু একটু কনফিউজড হয়ে পড়ে যে আমরা এখানে আর থাকবো না ঢাকা শহরে, আমার ছোট একটা ভাই আছে, আমরা হচ্ছে গ্রামে চলে যাই। তো গ্রামে চলে যাওয়ার পরে 6 থেকে 7 মাস আমার আম্মু একটু কনফিউজ ছিল যে ঢাকায় আসবো নাকি গ্রামেই থাকবো, এরকম একটা অবস্থা তৈরি হয়। তো এরকম একটা অবস্থা তৈরি হওয়ার মধ্যে যেহেতু আমি বলেছি আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি, তো দেখা যেত যে 5-6 মাস বা যে টাইমটা আমরা গ্রামের বাড়িতে ছিলাম সেম সবাই দেখা যেত সারাদিন মাঠে টাটে খেলছে, বাট আমি হচ্ছে উপরে বসে আপনার হচ্ছে বই নিয়ে উল্টাচ্ছি, ক্লাস 5-এর যে বইগুলো। তো আম্মু বলতো যে তুই খেল, এভাবে বই পড়তেছিস কেন? তখন আমি বললাম যে না না, আমার আসলে এটাই ভাল লাগে, অত খেলা আমার পছন্দ না। ঠিক আছে। তো আমার পড়াশোনার আসলে অনেক আগ্রহ দেখে তারপর আম্মু ডিসিশন নিল যে না, মেয়েটা এত পড়তে পছন্দ করে, তাহলে হচ্ছে আমরা আবার ঢাকা ব্যাক করি। তারপর আসলে আমরা আবার ক্লাস 6-এ এসে আমি বিএফ শাইন কলেজ কুর্মিটোলাতে আবার হচ্ছে ক্লাস 6-এ ভর্তি হই, এবং ক্লাস 6-এ যখন ভর্তি হই ওখান থেকে আবার ইন্টার পর্যন্ত আমি হচ্ছে বিএফ শাইন কলেজেই ছিলাম। এবং বাবা মারা যাওয়ার পরে যেটা হতো, আব্বু মারা যাওয়ার আগে আব্বু পার্সোনালি চাইতো যে হচ্ছে আমি কিছু আপনার গান, নাচ এগুলোয় কিছু অংশগ্রহণ করি, বিভিন্ন কোরাসে, তারপর হচ্ছে এই ধরনের স্টেজ পারফরমেন্স আব্বু খুব আগ্রহ দিত। কিন্তু আব্বু মারা যাওয়ার পরে আম্মু আসলে অনেক ভয় পেত যে কার সাথে মিশবে, কি না কি হবে। তার চেয়ে বেটার হচ্ছে এটা বলি যে কোথাও যাওয়া লাগবে না, তুমি বাবা বাসায় থাকো, স্কুল শেষ হলে বাসায় চলে আসো। তো তখন থেকে দেখা যায় কি ওই আপনার হচ্ছে একটু আটকে আটকে বড় করার একটা টেন্ডেন্সি আমার মধ্যে থাকে। তো এইসব কারণে দেখা যায় আরও বেশি ঘরকুনো হয়ে যায়, সোজা কথায় আমি আর আমার ভাই দুইজনই। তো এইসব কারণে আমার একটু স্টাডির হ্যাবিটটা গড়ে ওঠে। আচ্ছা। তখন তো দেখা যায় যে বাসায় ওরকম আম্মু টিভিও রাখতো না, এত বেশি আসলে ভয় পেত। তো ওই কারণে দেখা যায় আপু ক্লাস 6-এ হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের নাম দেয়া, পুরস্কারগুলো পাওয়া, এবং এমন হতো যে প্রত্যেকবার একদম প্রথম দিকের পুরস্কারগুলোই পেতাম। গল্পের বই এত মনোযোগ দিয়ে পড়তাম, পড়ার বই না, শুধু গল্পের বই। এবং হচ্ছে আমার মনে আছে ক্লাস 7-এ থাকতে আমি আমার পুরস্কার এনেছিলাম জাফর ইকবাল স্যারের কাছ থেকে। ওইটা আমার জন্য একটা অনেক রেইনফোর্সিং একটা জিনিস ছিল যে আমি তো স্যারের কাছ থেকে পুরস্কার এনেছি, ছবি তুলে রাখা, বাসায় কেউ বেড়াতে আসলে দেখানো যে দেখেন আমি ওনার কাছ থেকে পুরস্কার এনেছি। ওনার লেখা পড়তে আমার পার্সোনালি অনেক ভালো লাগতো তখন। এই তো এভাবে করেই আসলে বেড়ে ওঠা। আপনার বাবা খুব অল্প বয়সে মারা যান, তারপরে তো একটা কঠিন জীবন আপনি পার করেছেন। বিশেষ করে আপনার মাকে নিশ্চয়ই অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। জি জি। কেমন দেখেছেন মাকে তখন বা এখন? আমার আম্মু আসলে সত্যি কথা কি অনেক শক্ত একটা মানুষ, শক্ত একজন মানুষ। দেখা গেছে যে ওই সময় আমার আম্মুকে অনেকেই বলতো যে তুমি থাকতে পারবে না, এটা তো অনেক আগের কথা, সেই 2002 সালের কথা। বলতো যে তুমি এভাবে এরকম থাকতে পারবে না বাচ্চাদের নিয়ে, তুমি হচ্ছে গ্রামে চলে যাও। আবার গ্রামে যদি মাঝে মাঝে বেড়াতেও যেতাম, ফাইনাল পরীক্ষা শেষ হলে দেখা যেত যে আম্মুকে অলওয়েজ নেগেটিভ কথাই বলতো, যেভাবে আসলে থাকা যাবে না, তুমি হচ্ছে শহর থেকে চলে আসো, ছেলে মেয়েরা কি না কি করে ফেলবে, কি না কি হয়ে যাবে। তো আম্মুর মাথায় অলওয়েজ একটা মেন্টাল প্রেশার সবসময় সবাই দিলেও আমি যেটা দেখেছি, মানে অনেস্টলি স্পিকিং, আমার আম্মুর যে সাহস আমি জানি না যদি এরকম আল্লাহ না করুক আমার সাথে হতো আমি এই সাহসটা দেখাতে পারতাম কিনা। কারণ সবাই চারপাশ থেকে এত নেগেটিভ কথা বলছিল, তার মাঝখান থেকে আম্মু এত শক্ত হয়ে সব কিছু ঠিক রেখে হচ্ছে একদম যে না আমি যেটা বলেছি ওটাই হবে, আমার ছেলে মেয়ে ঢাকাতেই পড়াশোনা করবে। এবং আম্মু এই ব্যাপারে স্ট্রিক্ট ছিল। দেখা যেত যে ফুপুরা বলেন বা চাচারা বলেন যারাই আসতো এসে ভাবে বলতো যে ভাবি তুমি কি শিওর যে তুমি থাকবে? তো তখনও দেখা যেত যে আম্মু হচ্ছে না না আমি শিওর, আমি ঢাকাতেই থাকবো, এই ধরনের একটা কথা আম্মু সবসময় বলতো। তো আম্মু আসলে পার্সোনালি অনেক মানে ভালো একজন মানুষ এবং হচ্ছে অনেক শক্তিশালী একজন মানুষ। নিশ্চয়ই। আসলে এই আপনাদেরকে বড় করার যে বিষয়টা, মাকে কি আসলে কিছু করতে হয়েছিল? নিশ্চয়ই, কারণ
সন্তানকে বড় করার বিষয়ে কিন্তু কিছু না কিছু করতে হয়, কারণ আর্থিক বিষয়টা এর সঙ্গে জড়িত রয়েছে। না, আমার আম্মু আসলে ওভাবে কিছু করতেন না তখন। আমার বাবা যেহেতু এয়ারফোর্সে চাকরি করতেন, এয়ারফোর্সে চাকরির পরে হচ্ছে বেশ মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা দেয় আর কি ওখান থেকে। সো ওটা ছিল, এবং পরিবার থেকে সবাই আসলে অনেক সহযোগিতাও করেছে। ওনারা মুখে মুখে যতই বলতো যে তুমি কনফিডেন্ট কিনা, তুমি শিওর কিনা, আসলে সবাই অনেক হেল্পও করেছে। আবার হচ্ছে আমাদের পড়াশোনার ব্যাপারে মোটিভেশন দেয়া, এগুলোও অনেক করেছে যে না, ভালো করে পড়তে হবে, বড় হতে হবে, আম্মুকে দেখতে হবে। একদম সত্যি কথা, তারা অনেক সাপোর্ট দিয়েছে। তারা না সাপোর্ট দিলে আসলে আমরা এখানে আসতে পারতাম না। স্কুল নিয়ে শুনছিলাম, এবং একই সঙ্গে মায়ের একটা যুদ্ধ ছিল আসলে প্রতিনিয়ত। মায়ের আসলে সবকিছুই পারেন। আমি বাবাদের প্রতিও রেসপেক্ট রাখছি, অবশ্যই বাবা মা দুজনেই সমানভাবেই আসলে সন্তানের জন্য করেন, কিন্তু মায়েদের ভূমিকা বা মায়েদের শক্তিটা মনে হয় একটু অন্যরকম, বিশেষ করে সন্তানদের ক্ষেত্রে। তো একরকম মা সেই কঠিন সমস্যার মধ্য থেকেও আসলে আপনাদেরকে যেভাবে পড়াশোনা করানো দরকার, যেভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া দরকার, সেভাবেই আসলে এগোচ্ছিলেন। আপনি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেন যদি ভুল না করে থাকি। বিশ্ববিদ্যালয় জীবনে এসে মা কি এই বিষয়টা নিয়ে একমত ছিলেন যে আপনি মনোবিজ্ঞানে যাচ্ছেন, এত ভালো ভালো বিষয় থাকা সত্ত্বেও? একটু শুনতে চাই। এটা নিয়ে কথা বলতে গেলে একটু কলেজ থেকে শুরু করতে হবে আমার। 9-10-এ আসলে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম, যেহেতু বাবা ছিল না, তো সায়েন্সে হচ্ছে আপনার অনেকগুলো টিউশনই লাগতো এবং অনেক খরচের একটা ব্যাপার আসে তখন। তো তখন দেখা যেত যে ভালো টিচার অ্যারেঞ্জ করাটা আমাদের জন্য তখন আসলে খুব কঠিন একটা টাইম ছিল ওই টাইমে। তো তখন আমি আসলে 9-10-এ বসেই ডিসিশন নেই যে আম্মু এত স্ট্রাগল করছে, আমি ইন্টারে গিয়ে আর হচ্ছে সায়েন্সে পড়বো না, আমি হলো আর্টসে পড়বো। তাহলে হচ্ছে খুব বেশি হলে আমার শুধু ইংরেজিটা টিউশন করলেই হবে, আদার্সগুলো আমি একাই পারবো। তো এই কারণে হচ্ছে আপনার, এবং এটাকে আমাকে আমার ফ্যামিলির অনেকে বলে যে এটা আসলে তুমি ফাঁকিবাজি করছো, বাট অনেস্টলি স্পিকিং এটা আমার পক্ষ থেকে ফাঁকিবাজি ছিল না, কারণ আমি আম্মুর কন্টিনিউয়াসলি কষ্টটা দেখছিলাম। আবার আমার ছোট ভাইও আস্তে আস্তে উপরে উঠছিল, উপরের ক্লাসে, ওর জন্য আলাদা টিউশনই দিতে হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে হলো আপনার ইন্টারে উঠে আমি আর্টসে পড়া শুরু করি। তো যখন আর্টসে পড়া শুরু করি, আমার না অর্থনীতি আর হচ্ছে মনোবিজ্ঞান, এই দুইটা সাবজেক্ট পড়তে আমার কাছে এত বেশি ভালো লাগতো যে আমি তখন থেকেই ডিসিশন নিয়েছি যে আমি যে ইউনিভার্সিটিতেই আল্লাহ চান্স দিবে, আমি হচ্ছে আইদার ইকোনমিক্স অথবা মনোবিজ্ঞান, এই দুইটার একটা। তবে যদি না হয় মনোবিজ্ঞানের লাস্টে আর যাওয়া যাবে না, এটা পেতেই হবে, এরকম একটা মেন্টালিটি আমার তখন থেকেই তৈরি হয়। তো তারপরে যখন হচ্ছে যে আমি বাসায় এটা অনেকবার বলেছি যে আমি হচ্ছে আইদার অর্থনীতি অথবা মনোবিজ্ঞান নিয়ে পড়বো, এবং আমি হচ্ছে আমার অনেক ডিটেলসে থাকে না, মানুষের ভিতরের অনেক ডিটেলস জিনিস নিয়ে আম্মুর সাথে মাঝে মাঝে শেয়ার করতাম। আমি ছোটবেলা থেকে আমার আম্মুর সাথে অনেক বেশি ফ্রি ছিলাম। তো আম্মু সবকিছু শুনে বলতো কি যে তুই মনোবিজ্ঞানী হলেই ভালো হয়, আম্মু এভাবে বলতো আর কি। তো যখন হচ্ছে সাবজেক্ট চয়েসের টাইমটা আসে, তখন অনেকেই বলছিল যে তুমি বাংলা নাও, তুমি সমাজ নাও, বা যখন মনোবিজ্ঞান নিয়েছি তখনও বলেছে যে তুমি মাইগ্রেশন করো। কিন্তু আমি আসলে একদম ফিক্স যে না, আমার সাইকোলজিতেই পড়তে হবে, কারণ হচ্ছে আমার ওই যে ইন্টারে থাকতে যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, ওইখান থেকে আসলে মনোবিজ্ঞানে পড়া। সো আম্মু বলেন, আশেপাশের মানুষ বলেন, সবাই জানতো আমার ফ্যামিলির সবাই যে তৃষ্ণা যদি পড়ে তাহলে মনোবিজ্ঞানই পড়বে, এরকম আর কি একটা ব্যাপার। তাহলে তার মানে তো মোটামুটি আগে থেকেই সেট। তার মানে বিশ্ববিদ্যালয় জীবনটা আপনি বেশ উপভোগ করলেন, আর সাকি নিজের পছন্দের বিষয় পড়াশোনা। হ্যাঁ, সেটা হচ্ছে মনোবিজ্ঞান বিষয়টাকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুব ছোট করে দেখা হয়, তাই না? কিন্তু মানুষের মানসিক স্বাস্থ্যের যা অবস্থা, না নিশ্চয়ই। এবং শুধু মনোবিজ্ঞান বিষয় না, মানসিক স্বাস্থ্যটাই আসলে আমাদের এই সোসাইটিতে অনেক বেশি অবহেলিত। কারণ মানসিক স্বাস্থ্য বলতেই আমরা আসলে বুঝে থাকি উনি পাগল হয়ে গেছেন অর সামথিং, কিন্তু আসলে একজন শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবারই আসলে মানসিক স্বাস্থ্যের পরিচর্যা প্রয়োজন। আমরা আসবো সেই বিষয়গুলোতে, যেহেতু আপনি শিশু মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করছেন। বিশ্ববিদ্যালয় জীবন কেমন কেটেছে একটু শুনি। বিশ্ববিদ্যালয় জীবনে যখন আমি ভর্তি হই, তো ভর্তি হওয়ার ফার্স্ট ইয়ারে এরকম সবাই বলতো যে ধরেন কমন রুমে বসে আছি, তো আমি আবার তখন খনিকা বাসে যাওয়া আসা করতাম। খনিকা বাসে যখন যাওয়া আসা করতাম, কেউ যখন জিজ্ঞেস করতো যে কোন সাবজেক্টে, তো আমি তখন বলতাম যে মনোবিজ্ঞানে। ও পাগলের, জি 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 তখন বলতো যে ও পাগলের ডাক্তার। তো ফার্স্ট ইয়ারে এই কথাগুলো আমি অনেক শুনেছি, শুনে আমি বাসায় গিয়ে আবার কান্নাকাটি করতাম যে এত ভালো একটা সাবজেক্ট কেউ বুঝতে পারছে না, কেউ সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। ফ্যামিলির সঙ্গে অনেক আগ্রহ দিত, আরে ওরা হাসে হাসুক, তুই একদিন অনেক বড় হবি, এরকম করে বলতো।
তো যেটা হয়েছে, তো এরকম করে যেতে যেতে খুব ইন্টারেস্টিংলি যখন আমি একই বাসে খনিকা বাসেই 4th ইয়ারে পড়াশোনা মানে এরকম একজনের সাথে যাচ্ছি, একটা আপুর সাথে কথা বলছিলাম, উনি ফিজিক্সে মাস্টার্সে পড়ে। তো উনি জিজ্ঞেস করলো যে আপু তুমি কোন সাবজেক্টে পড়ো? তা আমি তখন বললাম যে আমি হলো সাইকোলজিতে পড়ি। তখন সে বললো আমার না সাইকোলজি নিয়ে অনেক আগ্রহ 4th ইয়ারে থাকতে। তো তখন আসলে আমার একটু ভালো লাগা শুরু হলো যে আচ্ছা তার মানে এই ফার্স্ট কেউ একজন আমাকে পাগলের ডাক্তার না বলে কেউ একজন পজিটিভলি বললো যে আচ্ছা মনোবিজ্ঞানে পড়ো, তো কি কি পড়ায়, তোমাদের এই থিওরিতে কি বলে, ওই থিওরিতে কি বলে, এগুলো নিয়ে হচ্ছে আমরা অনেক ডিটেলসে কথা বললাম। তখন আপু বললো যে আপুর ইচ্ছা ছিল হচ্ছে সেই আপুটার সাইকোলজিতে পড়ার, বাট বাসা থেকে কেউ অ্যাগ্রি করেনি, যার জন্য আপু হচ্ছে ফিজিক্সে পড়ছে, কমিউনিটির একদম লাস্টের দিকের একটা সাবজেক্ট সাইকোলজি। তো এবং যেটা হয়েছে যে আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন কিন্তু অনেক এরকম বলেছে যে কোনো চাকরি পাবা না, কিছুই করতে পারবা না, কিন্তু দেখা গেছে যে আমাদের সাথে আলহামদুলিল্লাহ কেউ এখন পর্যন্ত একদম বসে নাই, সবাই কিছু না কিছু করছে। তো এইগুলো দেখে মনে হয় যে না, ডিসিশনটা আসলে ভুল ছিল না, ভালোই ছিল। একদমই তাই। তো বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে মানে গ্র্যাজুয়েশনের পরে আমি হচ্ছে মাস্টার্সে আবার ভর্তি হই। আমাদের মনোবিজ্ঞান বিভাগে অ্যাপ্লাইড অনেকগুলো ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, স্কুল সাইকোলজি, কাউন্সিলিং অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি। তো তখন হচ্ছে আমাকে সবাই জিজ্ঞেস করছিল যে কোথায় যাবা, কোনটায় যাবা। তো আমার মাথা থেকে একটা সেট আপ ছিল ছোটবেলা থেকেই যে আমি হচ্ছে টিচার হতে চাই, একটু বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই। তো ওই সময় আমি যখন এডুকেশনাল সাইকোলজিটা ডাগাই ডিপার্টমেন্টের ওখানে, তখন অনেকেই বলেছে তুই শিওর তুই এডুকেশনাল সাইকোলজিতেই পড়বি, যে কাউন্সিলিংটা দাগা, মানুষের সমস্যা হলে তো শুনতে পারবি, বাচ্চা নিয়ে কে আসবে, এভাবেই সবাই বলতেছিল। তখন আমি বলছি না আমার ইচ্ছা, দেখি না কি হয়, এরকম করিস না, রিজিকের মালিক তো আল্লাহ, দাগাই। এটা বলে আমি এডুকেশনাল সাইকোলজিতে দাগাই। তারপর হচ্ছে ইন্টারভিউ হয়, রিটার্ন হয়, একটা রিটার্নে হওয়ার পরে আসলে ইন্টারভিউ হয়। আর আমাদের মাস্টার্সে আপনার হচ্ছে মোটামুটি সবাই এসে ভর্তি হয়, মানে ঢাকার বাইরে যতগুলো সাইকোলজি ডিপার্টমেন্টের মানুষজন থাকে সবার এটা রিটার্ন পরীক্ষা হয়। এমন না যে ধরেন একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেই তাকে নেবে, ওই রিটার্ন পরীক্ষায় যার রেজাল্টটা ভালো হয় সে আসলে এগিয়ে থাকে। সো একটা ভালো মোটামুটি কম্পিটিশন। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ 3rd হয়েছিলাম। তো তারপরে জিজ্ঞেস করেছিল ভাইবাদা যে তুমি তো শুরুর দিকে তুমি কাউন্সিলিং না নিয়ে এডুকেশন সাইকোলজি নিচ্ছ কেন? কারণ আমাদের সময় একটা প্রচলিত ধারণা ছিল যে শুরুর দিকের যারা তারা হচ্ছে কাউন্সিলিং সাইকোলজিতে যাবে, যারা একটু পিছনের দিকে তারা এডুকেশন সাইকোলজিতে যাবে। জানতে চাই মানে এডুকেশনাল সাইকোলজিটা কি আসলে, মানে কাউন্সিলিং এর দিক থেকে মানে তফাৎটা কি, মানে মূল তফাৎটা কি, একটু যদি ছোট্ট করে শুনি। বলছি আপু, এডুকেশনাল সাইকোলজি হলো মেইনলি হচ্ছে আপনার এখানে বাচ্চা ফোকাস। আচ্ছা, বাচ্চা ফোকাস, এবং এখানে মেইনলি হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট যে ব্যাপারগুলো আছে ওখানের বাচ্চাদের বিহেভিয়ার ম্যানেজ করে। মেইনস্ট্রিম স্কুলে হতে পারে, স্পেশাল স্কুলে হতে পারে। এডুকেশনাল সাইকোলজি এটা শুনে তো বোঝার কোনো উপায় নাই যে এখানে ফোকাস করা হয় আসলে চাইল্ডদের। জি 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 জি, চাইল্ড বলতে আপু এখানে আসলে 18 এর নিচে, জন্ম থেকে 18 এর নিচে। আর কাউন্সিলিং সাইকোলজি হচ্ছে মোর অফ অ্যাডাল্ট নিয়ে কাজ করে। তো তখন হচ্ছে এডুকেশনাল সাইকোলজিতে আপু নেওয়ার ইচ্ছা, ওই যে মাথার ভিতরে যে স্কুল টিচার এগুলো আমার ঘুরতো না, ওখান থেকেই আসলে আমার এডুকেশনাল সাইকোলজিটা নেয়া। তো এডুকেশনাল সাইকোলজি নিয়ে যখন পড়ছি আমি বিলিভ মি আমি মাস্টার্সটা অনেক এনজয় করেছি, কারণ ওখানে একই সাথে আপনার কাউন্সিলিং এবং এডুকেশনাল সাইকোলজিটা মোটামুটি ব্লেন্ড করে আমাদেরকে পড়ানো হতো। কাউন্সিলিং সাইকোলজিতে যেরকম হচ্ছে নিজেকে জানা, তারপর হচ্ছে অন্যকে জানা, এই ব্যাপারগুলো যেমন জেনেছি, তেমন হচ্ছে আপনার এডুকেশনাল সাইকোলজিতে তো একদম একটা বাচ্চাকে নিয়ে কাজ করা হয়। সো ওভারঅল আমার জন্য ওই টাইমটা খুবই এনজয়েবল একটা টাইম ছিল। এবং আমি অনার্সের পরে বিয়ে করে ফেলেছিলাম। অনেকেই বলতো যে তুমি বিয়ে করে একটা মেয়ে মানুষ, তুমি শ্বশুর বাড়িতে থাকো, আবার মাস্টার্সের ক্লাস হতো আপনার মনে করেন সারাদিন, শুক্রবারও দেখা যেত কোনো না কোনো কাজ দিয়ে রাখতো, অ্যাসাইনমেন্ট হাবিজাবি। সবাই বলতো যে এগুলো তুমি কিভাবে ম্যানেজ করো? তো তখন আমি আসলে রিয়েলাইজ করি যখন আসলে কেউ কোনো জিনিস এনজয় করে না তখন তার কাছে টাইম ম্যানেজমেন্টটা ম্যাটার করে না। মাস্টার্সে আমার খুব এনজয়েবল একটা টাইম কেটেছে আসলে। আচ্ছা, শিশুদের যে মনস্তত্ত্ব, জি জি, এটা বোঝা কি আসলে সহজ নাকি কঠিন? অনেক কঠিন আমার মনে হয়। আমি শিশুদেরকে বোঝা তো আসলে ঠিক ততটা সহজ নয়। আবার একদিক দিয়ে দেখতে গেলে ভাই সহজ, কারণ আমাদের সবার মধ্যেই তো একটা শিশু সত্তা আছে, তো অত কঠিনও না। বাট আসলে আপনি যদি মানে ঠিক মতো মিশতে যান ওয়েতে, তাহলে ভাই বেশ ভালোই কঠিন। এবং ধৈর্যেরও একটা ব্যাপার আছে। আমি একটু মাঝখানে জানতে চাই আপনার সঙ্গে আপনার ভাইয়ের এইজ গ্যাপটা কেমন? 5 বছর। আচ্ছা, তো আমি আসলে এটা কেন জিজ্ঞেস করছি, মানে সাইকোলজি নিয়ে পড়া এটা একটা বিষয়, শিশুদের সাইকোলজি বা শিশুদের যে আচরণগত সমস্যা সেগুলো নিয়ে কাজ করা আরেকটা বিষয়। এই জন্যে আপনার আগ্রহের জায়গাটা কি এই জায়গা থেকে তৈরি হলো কিনা যে ছোট ভাইকে যে টেক কেয়ার করা
অনেক সময় মনে হয় না যে মার চাইতেও কিন্তু বড় বোনটা একটু কিছু কিছু বিষয় একটু বেশি বোঝে, যে মা এই জায়গাটা তুমি যদি ওকে এটা করো তাহলে তুমি ওকে হ্যান্ডেল করতে পারবে। সো অনেক সময় হয় পরিবার থেকেই তো আসলে অনেক বিষয়ের প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়। আমি এটাই জানবার চেষ্টা করছি যে আপনার আগ্রহটা শিশুদেরকে নিয়ে সেই জায়গা থেকে হলো কিনা, সেই জন্যই জানতে চাচ্ছিলাম যে ভাইয়ের সঙ্গে এইজ গ্যাপটা কেমন, বা ভাইয়ের টেক কেয়ার আপনি করতেন কিনা। না আপু, এটা পুরো উল্টা হতো, এই জন্য আমি হাসছিলাম। কারণ হচ্ছে আমার ভাই অনেক শান্ত। দেখা যেত যে একটা মজার একটা স্টোরি শোনাই। একবার বাসায় একটা গেস্ট আসছে, আসার পরে হচ্ছে আমি রান্না বান্না আসলে ওরকম কিছু পারি না, বিয়ের পরও ভাবে পারি না। তো হচ্ছে আমার ভাই অনেক ভালো রান্না করে, তো ও নুরুস চাটা করে বলে কি চুপচাপ গিয়ে বলবি তুই করছিস, কাউকে বলিস না যে আমি করছি। তো এভাবে করে নিয়ে যেতাম। তো দেখা যেত যে ও অনেক ব্যাপারে আসলে এখনো অনেক মেন্টর করে, ছোট হলেও অনেক ম্যাচিউর আমার থেকে, আমার মনে হয়। বাহ, কিন্তু সাধারণত এটা হয়ে থাকে না। একদমই তাই। আমরা তো বলেই থাকি যে বোনরাই একটু ম্যাচিউর হয়, ভাইরাও হয় খুব ধীরে ধীরে, সময় লাগে। ঠিক আছে, আমরা বিশ্ববিদ্যালয় জীবনে ছিলাম, বিশ্ববিদ্যালয় জীবন শেষ হলো, অনার্স মাস্টার্স দুটোই করলেন আপনি। এরপর নিশ্চয়ই আপনার কর্মজীবন শুরু হয়ে গেল, সেটি কোথায়? আমি প্রথমে একটা বেসরকারি এনজিওতে কাজ শুরু করি। আমার হচ্ছে ভাইবা প্র্যাকটিক্যালটা বাদ ছিল, সবগুলো শেষ হয়ে গেছে। প্রথমে আমি ইন্টার্ন করি একটা জায়গায়। তো ইন্টার্ন যেখানে আমি করি সেখানে আমি মেবি ডিসেম্বর আর জানুয়ারি, আমার আসলে ঠিক খেয়াল নাই কারণ 18 সালের কথা, তো আইদার ডিসেম্বরের 18 অথবা জানুয়ারির 18, কোনো একটা 18তে আমি ঢুকেছিলাম ওখানে। তো ঢোকার পরে 3-4 মাস যাওয়ার পরে আমার কাছে ওরা বলেছিল যে আমি চাইলে ওখানে ঢুকতে পারি, বাট আমার গ্রোথের জায়গাটায় মনে হয়েছে যে এখান থেকে আমার অন্য কোনো জব অপরচুনিটি পেলে ভালো। তো যার জন্য আমি 18 সালে একটা বেসরকারি এনজিওতে চাকরি শুরু করি বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে, এবং ওখান থেকেই আমার হচ্ছে এবিএ থেরাপিটার এক্সপোজার হওয়া, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস যেটা। এবং ওখানে আসলে হাতে কলমে শেখার পরই আমার একটা অন্যরকম আগ্রহ তৈরি হয়েছে যে এই থেরাপিটা নিয়ে আসলে কাজ করা যায়। তো প্রথমে যখন আমাদেরকে ওই অর্গানাইজেশনে কাজ করাতো তখন দেখা যেত যে আমাদেরকে খুব মানে বলতো হয় খুব বেশি ডিটেলস ইনফরমেশনগুলো ওভাবে অ্যাভেলেবল ছিল না। তো আমি নিজে ব্যক্তিগতভাবে আসলে খুঁজতে শুরু করি যে এটা কি ইন্টারন্যাশনাল কিনা, কিভাবে কি করা যায়, আরও কিভাবে নিজের ক্যারিয়ারের গ্রোথ করা যায়। তো ওটা নিয়ে খুঁজতেই আসলে পরে এই পথে হাঁটা আর কি। আচ্ছা, আপনি সেই প্রতিষ্ঠানে কাজ করতে শুরু করলেন বিহেভিয়ার থেরাপি নিয়ে। জি জি। তো তারপরে আপনি এবিএ থেরাপি দিয়ে কাজ শুরু করলেন, মানে ওই প্রতিষ্ঠানটি শুরু করলো। জি জি জি। আচ্ছা, সেটা কি আমরা একটু জানি, এবং একই সঙ্গে জানি আপনি বলছিলেন যে সেখানে আসলে পুরো বিস্তরভাবে আসলে জানার সুযোগটা কম ছিল। তাহলে আপনাকে দিয়ে এবিএ থেরাপির তারা কি শিক্ষা দিতে চাইতো বা কি অ্যাক্টিভিটির সঙ্গে আপনাকে তারা জড়াতো? আমি বলতে চাচ্ছি কি, আমরা আসলে বিহেভিয়ার থেরাপি দিতাম এবং আমাদের ওই থেরাপিটার নাম ছিল, যেটা এখনো হয় আমরাও করছি, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস ভার্বাল বিহেভিয়ার, বা সংক্ষেপে বলে হচ্ছে এবিএ ভিবি থেরাপি। তো ওখানে বেসিক্যালি হতো কি, সাপোজ ধরেন আমাকে একটা বাচ্চা দিয়েছে, তো আমার নলেজ শুধুমাত্র ওই বাচ্চাকে ঘিরেই থাকতো, মানে এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু আমার কাছে মনে হতো যে হোয়াট ইফ এই একই আচরণ এই বাচ্চাটা না করে এরকম হলে তখন কি হতো। আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন আসতে শুরু করে আসলে আমার মাথার ভিতরে। এটা এরকম যে ধরেন হচ্ছে যেমন এই বাচ্চাটার আচরণ আমরা এইভাবে ম্যানেজ করব, বা এই বাচ্চার ক্ষেত্রে যদিও চিৎকার করে তাহলে আমরা অন্যদিকে তাকিয়ে থাকবো সাপোজ। কিন্তু যখন আমার তখন মনে হতো আচ্ছা তাহলে কখন আমরা এই বাচ্চাটার দিকে তাকাবো, মানে আমার ভিতরে জিনিসগুলো কোয়েশ্চেন আসতে শুরু করে। তো দেখা যেত কি কোয়েশ্চেন আসলে খুব স্বাভাবিক, কোয়েশ্চেন করতাম না, আমি একটু ইন্ট্রোভার্ট, আমি দেখা যেত নিজেই গুগলে খুঁজতাম যেটা নিয়ে আসলে কোথায় গেলে আমি আমার ভিতর থেকে যে একটা তৃষ্ণা কাজ করতেছে আমি নিজে স্যাটিসফাই হব। তো ওখান থেকে খুঁজতেই জানা যে আসলে এগুলোর সার্টিফিকেশন নেওয়া যায়, বা এই ব্যাপারগুলো আসলে ওখান থেকে খুঁজতেই জানা। এবং ওই প্রতিষ্ঠানে মোটামুটি 3 বছর 8 মাস কাজ করেছি। হাতে খড়ি যা যা ছিল বেসিকটা আমার ওখান থেকে শুরু, এবং তারপরে আরও আসলে শিখেছি অনেক। এই শিশুদেরকে নিয়ে কাজ করা, কি ধরনের আসলে শিশুদের বারবার ডিল করতে হতো আপনাকে? সাধারণত ভাই যে ধরনের বাচ্চাগুলো দেখা যায় যে আচরণগত সমস্যায় ভুগছে বলতে বোঝাচ্ছি আমি, যেমন ধরেন চিৎকার করা, কান্নাকাটি করা, ধৈর্য না ধরা। সাপোজ ধরেন আমি একটা কিছু চাচ্ছি, ধরেন আমার এই চাটা লাগবে, আমি চাটা চাচ্ছি না, আমি চিৎকার করছি। এখন আরেকজন মানুষ তো বুঝতে পারবে না যে সে আসলে কি চাচ্ছে, এরকম কিছু আচরণগত সমস্যা নিয়ে আছে। এবং দেখা যায় যে বয়স অনুযায়ী যেরকম বেড়ে ওঠার কথা ডেভেলপমেন্টালি, বা আমরা যেটা বলি যে বিকাশ, যেটা বলি শিশুর বিকাশ, ওই বিকাশটা দেখা যায় কি বয়স অনুযায়ী পিছানো থাকে কিছু বাচ্চার ক্ষেত্রে। এবং আপনার আশেপাশেও দেখবেন যে স্পিচ ডিলে বেবি কিন্তু অনেক আছে, যে কথা বলতে পারে কিন্তু বলছে না, বা দেখা যায় বাচ্চার 4-5 বছর হয়ে গেছে, স্কুলে যাচ্ছে ডাইপার পরে। তো এরকম কেস নিয়ে আমরা কাজ করি, এবং অনেক বাচ্চা
বাচ্চা দেখা যায় কি যে লিখতে পারে কিন্তু লিখছে না, লিখতে গেলেই দেখা যায় শুয়ে শুয়ে কান্নাকাটি শুরু করে। এরকম অনেক রকম আচরণগত সমস্যা নিয়ে আসলে আসে। এক একজনের বাচ্চা আসলে এক এক রকম, এক একজনের আচরণ আসলে এক এক রকম। কোনো কোর্স কি আসলে নিজে থেকে করবার চেষ্টা করেছেন, যে নিজে থেকে আরো বিস্তর পরিসরে জানবার জন্য আরো কিছু করণীয় ছিল কিনা আপনার? জি জি আপা, আমি অনেকগুলো ক্রেডেনশিয়াল নিয়েছি, আমি এটা নিয়ে একটু ডিটেলসেই বলতে চাচ্ছি। যারা সাধারণত বিহেভিয়ার থেরাপি বা বাচ্চাদের আচরণগত থেরাপি নিয়ে থাকে, তো ইন্টারন্যাশনালি সবাই এটা খুব জানে যে আরবিটি বা রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান, যেটার জন্য যোগ্যতা লাগে হচ্ছে আপনার এইচএসসি পাস, এবং এটা 22 সালের আগে পর্যন্ত ওরা ইন্টারন্যাশনালি কাজ করত। যে কেউ চাইলে হচ্ছে ইন্টারন্যাশনালি, ওদের বোর্ডটার নাম হচ্ছে বিএসিবি, তো বিএসিবি বোর্ড থেকে আপনার হচ্ছে রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান চাইলে হতে পারতো, বাংলাদেশ থেকেও হতে পারতো। তো আমার যতদূর মনে পড়ছে 22 বা 23 সালের দিক থেকে ওরা হচ্ছে ক্লোজ করে দিয়েছে, বাংলাদেশ থেকে আর আসলে কেউ হতে পারবে না। তো এবং আমি কিন্তু আপনার হচ্ছে 22 সালে আমার চাকরিটাও ছেড়ে দিয়েছি। তো যখন ছেড়ে দিয়েছি, চাকরি ছাড়ার কারণটা একটু ব্যক্তিগত ছিল। আমার আম্মু কিডনি পেশেন্ট, তো ওনার ডায়ালিসিস দিতে হতো। তো দেখা যেত কি ফুল টাইম চাকরি করে ডায়ালিসিসের টাইমটা আমি ম্যানেজ করতে পারতাম না। শুরুতে হচ্ছে আম্মুর সাথে আমার প্রেজেন্ট থাকতে হতো হসপিটালে, তো ফুল টাইম চাকরি করে প্রেজেন্ট থাকাটা একটু ডিফিকাল্ট ছিল। তখন আমার এমন একটা জায়গার দরকার ছিল যেখানে আমি একটু পার্ট টাইম প্র্যাকটিস করতে পারি। তো পার্ট টাইম প্র্যাকটিস যখন আমি করতে বসি, তো করতে যখন আমি চিন্তা করছিলাম এই ব্যাপারগুলো, ডায়ালিসিস কিন্তু খুব কস্টলি একটা ব্যাপার স্যাপার। সবাই বলল যে তুমি এই সময় চাকরি ছেড়ে দিয়েছো, খরচটা কিভাবে বহন করবে? তো এই সময় আসলে সবাই বলল যে বিএসসিবি বোর্ড তো রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান বা আরবিটি তো বন্ধ করে দিয়েছে, তোমাদের প্রফেশনটাও তো অফ হয়ে যাবে। তো আমার মাথায় আসতে থাকে যে এটা তো একটা সায়েন্স, এটা কিভাবে বন্ধ হবে, তাই না? এত বাচ্চার এত উপকার হচ্ছে, এটা আসলে কিভাবে বন্ধ হবে? তো ওটা নিয়ে ব্যক্তিগতভাবে হচ্ছে আমি একটু ঘাটাঘাটি শুরু করি। ঘাটাঘাটি করতে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমেরিকান আরও দুটো বোর্ড আছে। একটা হচ্ছে কোয়াবা বোর্ড, যেটা হচ্ছে অ্যাপ্রুভড বাই এএনএসআই। এএনএসআই দ্বারা অ্যাপ্রুভ থাকা মানে হচ্ছে ওরা গ্লোবালি সার্টিফিকেট দেওয়ার জন্য ওরা একটা ভালো প্রতিষ্ঠান। এবং আর একটা অর্গানাইজেশন হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন, বা সংক্ষেপে ওরা বলে হচ্ছে IBAO। তো দুটো প্রতিষ্ঠানই হচ্ছে ইন্টারন্যাশনালি, ওরা হচ্ছে যারা ABA বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি নিয়ে কাজ করে ওদেরকে সার্টিফিকেট দিয়ে থাকে। তো আমি প্রথমে হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট ক্রেডেনশিয়ালটা নেই ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন থেকে। তো ওখান থেকে আমি ওটা সংক্ষেপে বলে হচ্ছে IBT। তো আমি হচ্ছে ওটা নিয়ে আমি আমার বাসার আশেপাশে, আমার বাসা তো মিরপুরের আশেপাশে আমি মোটামুটি অনেকগুলো সেন্টার ভিজিট করেছি যে আমাকে কি একটু প্র্যাকটিস করতে দেওয়া যাবে কিনা। তো বলতো যে আপনি আসলে কি নিয়ে কাজ করেন। ওই সময় কেউই জানতো না যে এটা আসলে কি, থেরাপিটা কি। আমি বলতাম যে এটা আসলে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি, এটাকে বলে বিহেভিয়ার থেরাপি। তো শুনে এক একজন বলতো যে আমি একটা বকা দিলেই তো বাচ্চা কথা শুনবে, এই জন্য আবার থেরাপি লাগে নাকি? এভাবেই করে আসলে রিয়াকশন আসে যে বাচ্চাকে ভয় দেখালেই তো হয়, এই জন্য আবার থেরাপি লাগে নাকি? কিন্তু ভয় দেখালে যে বাচ্চার লাইফে ট্রমা হয়ে যাচ্ছে, এই অ্যাওয়ারনেসটা আসলে ছিল না। তো আমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে আমি অনেক চেষ্টা করেও কোনো জায়গায় প্র্যাকটিস করার জায়গাটা পাই নাই, দুর্ভাগ্যবশত তখন। তো তখন আমার অবস্থা দেখে আমার যেহেতু খুব আগ্রহ ছিল, আমার আম্মু বলে কি যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি তোমার বাসায় প্র্যাকটিস শুরু করো। তো আমি তখন বলি যে বাসায় কিভাবে প্র্যাকটিস করবো, আমার তো জায়গা নাই। তো বাসার সবাই মিলে হচ্ছে সব ফার্নিচার এক রুমে ওভাবে এনে আমাকে একটা রুম করে দেয় যে ঠিক আছে তুমি এখান থেকে শুরু করো। তো হচ্ছে এখান থেকে আমরা দেখি কে কে আসে, তুমি ফেসবুকে হচ্ছে এগুলো নিয়ে লিখতে থাকো যাতে মানুষজন এটা নিয়ে সচেতনতা কাজ করে যে এরকম একটা থেরাপি আছে, এরকম একটা থেরাপি নিয়ে আসলে নেওয়া যায় এবং এই ধরনের বাচ্চাদেরকে সাহায্য করা যায়। তো যখন হচ্ছে আপু আমি থেরাপিটা এরকম স্টার্ট করার পরে আমি তখন প্রায় বাসায় কান্নাকাটি করতাম। আমার বাসাটা ছিল 4 তলায়, যে কে আসবে 4 তলায় থেরাপি নিতে, এটা আমার জন্য একটা দুঃখের পার্ট ছিল। তারপরে খুব ইন্টারেস্টিংভাবে আমার কাছে প্রথমে ফেসবুকে লেখালেখি করতে করতে ওখান থেকে আমি একজন ক্লায়েন্ট পাই। একজন ক্লায়েন্টের ইমপ্রুভমেন্ট দেখে ওনার কথা শুনে আরো 2জন গার্ডিয়ান আসে। এবং আমার মনে আছে আমার কাছে থেরাপি নিয়ে 2টা বাচ্চা, 3জন, তো 3জনের মাশাআল্লাহ কথাবার্তা বেড়ে যায়, ধৈর্য বাড়ে। 6 মাসের মধ্যে মোটামুটি একটা ভিজিবল চেঞ্জ আসে। তো ওরা হচ্ছে পরে আরো 7-8 জন একসাথে নিয়ে আসে। তো এভাবে করে আমি যখন বাসায় এভাবে কাজ করছিলাম, তো বাসায় মোটামুটি আমি 1 বছরের মতো কাজ করি। শেষের 6 মাসে এমন অবস্থা হয়েছে যে আমরা কন্টিনিউয়াসলি খুঁজছি যে বাসা সব এভাবে বলতেছে যে তৃষ্ণাকে আর বাসায় রাখা যাবে না, যে বাসায় এত বাচ্চা আসছে যে আমার আম্মু তো অসুস্থ মানুষ, এখন বাচ্চাগুলোকে দেখে রাখা, একটু সামনে বসে থাকা, এগুলো টেক কেয়ার করার জন্য দেখা যাচ্ছে যে আরেকজন দরকার। এখন বাসায় তো আমরা কোনো স্টাফ হায়ারিং করতে পারবো না, ইথিক্যালি এটা যায়ও না।
তো তারপরে হচ্ছে আমরা অনেক খুঁজে খুঁজে পরে আমাদের অফিসটা ম্যানেজ করি এবং ওই একজনের কাছ থেকে শুনে শুনে দেখে দেখেই আসলে আমার কাছে শুরু হয় থেরাপিটা। এবং তারপরে আমি যে বাসায় যখন 1 বছর ছিলাম তার মাঝখানে আমি হচ্ছে কাবা বোর্ড থেকে কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার QSPS বলে সংক্ষেপে এই কোর্সটা করছিলাম ফাঁকে ফাঁকে। তো এই কোর্সটা করার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনটা ওই বোর্ড থেকে অ্যাকসেপ্ট করতে হবে। মানে হচ্ছে আপনার মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড মানে ওই গ্র্যাজুয়েশনটা যাতে US এর ইকুইভ্যালেন্ট হয়, ওরা ওটা কোনো একটা কিছু দিয়ে মেজার করে, আমার ঠিক জানা নাই। ওদের কাছে সবকিছু পাঠাতে হয়, পাঠালে ওরা যদি বলে ওকে তাহলে হচ্ছে আপনি QSPS হতে পারবেন। হতে গেলে সাবজেক্ট ফ্যামিলিয়ার হতে হয় এরকম বিষয়টা যে আপনি যেটা ধরনের সাবজেক্ট আছে, যেমন ধরেন সাইকোলজি, স্পেশাল এডুকেশন, অ্যাটলিস্ট কাছাকাছি সোসিওলজি। কিন্তু আমার জানা মতে একদম মনে করেন সাপোজ ধরেন কেউ যদি ব্যাংকিং এ পড়ে বা অন্য কোনো সাবজেক্ট হলে আসা যায় কিনা এটা আমার ব্যক্তিগতভাবে জানা নাই, কিন্তু অ্যাটলিস্ট কিছুটা কাছাকাছি হতে হয়। এবং এটা হতে গেলে যা যা লাগে আমি একটু বলছি, তাহলে সবাই আরো জানতে পারবে যারা যারা হতে চায়। সেটা হচ্ছে 188 ঘন্টার কোর্স ওয়ার্ক করতে হয় এবং 188 ঘন্টার সাথে 1000 ঘন্টা ফিল্ড ওয়ার্ক করতে হয়। এবং 1000 ঘন্টা ফিল্ড ওয়ার্কের মধ্যে যেটা করতে হয় যে প্রত্যেক 20 ঘন্টা পর পর আপনার 1 ঘন্টা সেশন রেকর্ডিং দিতে হয় কোনো সুপারভাইজারকে, যিনি হচ্ছে ওই বোর্ডের সার্টিফাইড আছে। এবং খুবই সুখবর হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা সেকেন্ড সেবা থেরাপি সেন্টার যারা হচ্ছে এই QSPS সার্টিফিকেশনটা দিতে পারি। এবং এরপরে আমরা হচ্ছে যখন অফিসটা শুরু করি, অফিস শুরু করতে করতে আমি হচ্ছে আপনার নেক্সট যে সার্টিফিকেশন আছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশনের IBA বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট আমি হয়ে যাই। ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট হতে গেলেও আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয় এবং এইখানে হচ্ছে আপনার লাগবে 270 ঘন্টার কোর্স ওয়ার্ক এবং 1000 ঘন্টার ফিল্ড ওয়ার্ক। এবং 1000 ঘন্টার ফিল্ড ওয়ার্কেও সেম আপনার 20 ঘন্টা পর পর একবার সুপারভাইজারকে ভিডিও দেখাতে হয়, তিনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে আপনার কাজটা কমপ্লিট। ফিল্ড ওয়ার্কটা কে নির্ধারণ করবে, মানে ফিল্ড ওয়ার্ক ফিক্স করে দিবে কে, সে কোথায় গিয়ে করবে? ফিল্ড ওয়ার্কটা আসলে যার যারটা তাকেই নির্ধারণ করতে হয়, কিন্তু পুরোটা গাইডেন্স আসলে থাকে একজন সুপারভাইজার। আমার যেমন হচ্ছে একজন আমেরিকান সুপারভাইজার ছিল, ওনাকে আমি ভিডিও করে পাঠাতাম, উনি আমাকে লাইভ ফিডব্যাক দিত যে এই জায়গাটা ইমপ্রুভ করো, ওই জায়গাটা ইমপ্রুভ করো। তো দেখা যেত যে ও হচ্ছে আমার জন্য একটু একটু বাংলাও শিখেছিল যে কিভাবে আসলে আমরা কিভাবে কথা বলি, বলো, ধরো, করো, এই কিছু কিছু জিনিসগুলো ও হচ্ছে হেল্প করতো। এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট হয়ে যাওয়ার পরে আমরা সেবা থেরাপি সেন্টার থেকে বাংলাদেশে প্রথম আমরা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপির 40 ঘন্টার যে ট্রেনিং সেটা আসলে আমরা লঞ্চ করি। এবং আমি এই পর্যায়ে একটু জানতে চাই যে আপনি বিভিন্ন জায়গায় যেতেন, ভিডিও দেখাতেন তাকে, আসলে কি ধরনের শিশু দেখতেন আসলে? আচ্ছা আচ্ছা ভাইয়া, সাপোজ ধরেন কোনো একটা বাচ্চাকে আমি অপেক্ষা করা শেখাচ্ছি, তো ওইটাই সাপোজ ধরেন আমি ভিডিও করে দেখাচ্ছি যে কিভাবে বাচ্চাটাকে আমি অপেক্ষা করা শেখাচ্ছি। সাপোজ ধরেন কোনো একটা বাচ্চা গাড়ি নিয়ে খেলছে, কিন্তু ওই গাড়িটা যদি আমি হাত দিয়ে ধরি দেখা যায় যে বাচ্চাটা খুব রিঅ্যাক্ট করে বসে, তো কিভাবে ওকে শেয়ারিং শেখানো যায়। তারপরে ধরেন একটা বাচ্চা হচ্ছে কথা খুব ডিটেলসে বলতে পারে না, আপনি যদি জিজ্ঞেস করেন কেমন আছো, ও অলওয়েজ ভালোই আছে বলে, ও যদি স্যাডও থাকে এটাও এক্সপ্রেস করতে পারছে না। বা কোনো একটা ছবি দেখিয়ে যদি জিজ্ঞেস করেন যে এখানে কি হয়েছে বলো, ওটা যে খুব বিশদভাবে বর্ণনা করে বলা, এই স্কিলগুলো দেখা যায় যে একটু পিছিয়ে থাকে। বা দেখা যায় যে আমরা গ্রুপ সেশনে দিয়ে থাকি, দেখা যায় যে ওরা হলো গ্রুপে মিশতে পারা, ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডের কিছু কথা থাকে, শেয়ার করা থাকে, বা ফ্রেন্ডকে গ্রিটিংস করা, আরেকজনকে দেখলে গ্রিটিংস করা, এই পুরো ধরনের সবগুলো স্কিল যেভাবে যেভাবে শিখাই, তো ওটার পুরোটা ভিডিও করে এবং প্যারেন্টসদের অবশ্যই পারমিশন নিয়ে যে আপনি অ্যাগ্রি করছেন কিনা। আমরা হচ্ছে প্যারেন্টস যদি অ্যাগ্রি করে কেবল তখন মাত্রই আমরা ওই সেশনটা দেখাই। এবং এটা বলতে গেলে আরেকটা কথা আসে, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু এটা একদম ট্যাবু, কেউ বুঝতেই পারে না যে এটার আবার থেরাপি আছে, এটা আবার এরকম ভিডিও করে চেক করাতে হয়, সুপারভিশন নিতে হয়। কারণ আমি একটা বন্ধ রুমে কি কাজ করছি এটা যদি আমাকে কেউ গাইড না করে আমি কিন্তু বুঝবো না যে আমি ঠিক করছি কিনা। ফিডব্যাক ছাড়া কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারি না, আমাদের প্রফেশনে এটা খুবই জরুরি। আপনি কিভাবে আসলে তাদের সঙ্গে যোগাযোগ করতেন যে বুঝতে পারতেন যে এই শিশুটার সমস্যা আছে? অভিভাবকরাই আসলে নিয়ে আসতো যে আমার বাচ্চাটা হচ্ছে ওর যেটা দরকার ও সেটা চাইতে পারছে না, ও হচ্ছে দেখা যাচ্ছে যে ওর দরকার নাই, তারপরে হচ্ছে ও কান্নাকাটি করছে, অনেক বেশি জেদ দেখাচ্ছে, একটা না বসে থাকা। বা স্কুল থেকে দেখা যায় যে অনেক সময় কমপ্লেইন আসে যে এই বাচ্চাটা হচ্ছে বসছে না, সব বাচ্চা স্কুলে কাজ দিচ্ছি করছে, ও করছে না, ও হচ্ছে পুরো ক্লাস হেঁটে বেড়াচ্ছে। তো এরকম আসার পরেই তখন আমরা আসলে অ্যাসেসমেন্ট করি, প্রথমে 1 ঘন্টার একটা অ্যাসেসমেন্ট করে বাচ্চাটার স্কিল লেভেলগুলো বা দক্ষতার জায়গাগুলো বোঝার চেষ্টা করি যে ও কি কি পারে, কোন জায়গাটায় ও বয়স অনুযায়ী পিছিয়ে আছে।
যেরকম ধরেন একটা বাচ্চার বয়স 5 বছর কিন্তু ওকে নাম ধরে ডাকলে আমি তাকাচ্ছে না, কিন্তু টিপিক্যাল ডেভেলপমেন্ট অনুযায়ী একটা বাচ্চার কিন্তু 8 মাস বা 9 মাস হাইয়েস্ট 10 মাসের মধ্যে ও নাম ধরে ডাকাটা বা নেমিং রেসপন্সটা চলে আসার কথা, কিন্তু দেখা যায় যে বাচ্চার 5 বছর বয়স নাম ধরে ডাকছি তাকাচ্ছে না। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে একদম কমন, নাম ধরে ডাকলে না তাকানো, শেয়ার করতে না চাওয়া, নিজের জিনিসটা প্রকাশ করতে না চাওয়া, এরকম ইত্যাদি অনেক রকম আচরণগত সমস্যা নিয়ে আসলে আসে। বা টয়লেট করতে হবে এটা দেখা যায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিচ্ছে, টয়লেটে না যাওয়া ইত্যাদি অনেক রকম বিহেভিয়ার ইস্যু নিয়ে আসলে আপনি তো অসংখ্য ফিল্ড ওয়ার্ক করেছেন। জি 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 আপনি যে বলছিলেন যে ভিডিওর মাধ্যমে ধারণ করে দেখাতেন, এবং এর বাইরেও তো নিশ্চয়ই আরো অনেক ফিল্ড ওয়ার্ক আপনি করেছেন। বাংলাদেশের শিশুদের আসলে মানসিক অবস্থার জায়গাটা আসলে কোথায়, কি দেখেছেন আপনি? সত্যি কথা বলতে ভাইয়া, আমি যখন বাসায় কাজ করেছি এবং বাসায় কিন্তু কোনো প্রতিষ্ঠান ছিল না, বাসায় যখন আমি 1 বছর কাজ করেছি, এর মুখে ওর মুখে শুনে যখন মানুষজন আসতো তখন আমি দেখেছি বেশ ভালো একটা নাম্বার কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বয়স অনুযায়ী বেড়ে উঠছে না। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমি ফেস করেছি সেটা হচ্ছে প্যারেন্টসদের ভিতরে অ্যাওয়ারনেসটা একদমই নাই। যেরকম ধরেন আমার কাছে নিয়ে এসেছে বাসার একটা ইনসিডেন্ট। তো বাচ্চাটা হচ্ছে পানি যখন খাবে তখন ও নিচ থেকে পানি খাবে বলতে পারে না, তো ওকে যদি পাশ থেকে বলে দেয় পানি তখন ও বলে পানি। তো এটা যে একটা সমস্যা যে আমি নিচ থেকে বলতে পারছি না, প্যারেন্টসের দেখা যায় অ্যাওয়ারনেসই নাই। তো তিনি আমাকে এসে বলছেন ও আমাকে অনেক ভালোবাসে, তো এই জন্য হচ্ছে আমি সবসময় বলে দিই। তখন আমি আপুকে ভাই প্রশ্ন করেছিলাম যে আপনার তো 2টো বাচ্চা, প্রথম বাচ্চাকে তো আপনি বলে দেন নাই যে পানি খাবো, তাহলে এটা কি পার্থক্য করতে পারছে? এক্ষেত্রে কি আসলে বাবা মার আচরণগত কি কোনো সমস্যা রয়েছে, যে শিশুদের যে দেরিতে কথা বলা বা রিঅ্যাকশন না করা, বাবা মার যে আচরণগত যে পরিবর্তনগুলো দরকার, এই জায়গাগুলোতে কি একটু ঘাটতি রয়েছে? ঘাটতি বলতে কি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাবা মার আসলে ঘাটতি না, সচেতনতার জায়গায় আরও কাজ করতে হবে। কারণ এখন কিন্তু আমরা সবাই ক্যারিয়ার ফোকাস, দেখা যায় যে একটু দেরিতে বাচ্চা হয়ে যাচ্ছে বা বাচ্চা হলে আবার কাজে জয়েন করার একটা ব্যাপার থাকে, এবং এই ফাঁকে দেখা যায় যে নিজের বাচ্চাকে অনেক বেশি স্ক্রিন টাইম দেওয়া হয়, একদম কমন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চাদের যে বিহেভিয়ার সমস্যা নিয়ে বা বিহেভিয়ার ইস্যু নিয়ে আমাদের কাছে আসে, তখন প্যারেন্টসরাই বলেন যে আপু আমি যখন জবে জয়েন করেছি 6 মাস পরে বা 4 মাস পরে ওকে ফ্রি টাইমে আমি হচ্ছে জাস্ট মোবাইলের সামনে রেখে দিতাম, তাহলে আমার জন্য কাজটা ইজি হতো। বা যে কেয়ার গিভার ছিল তাকে হচ্ছে বলতাম যে ওকে মোবাইল দিয়ে খাওয়াবেন, মোবাইলটা দেখাবেন। তো স্ক্রিন টাইম বেশি হলে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক ক্ষতি হয়। সো আজকের অনুষ্ঠানের মাধ্যমে এটা বলতে চাচ্ছি, যদি বাচ্চা এমন হয় যে আপনারা রেখে যাচ্ছেন, একটু দয়া করে কেয়ারফুল থাকবেন যে আমরা হচ্ছে মোবাইল টাইম বা স্ক্রিন টাইমটা না দিব। তার চেয়ে বেটার হচ্ছে আমরা যেভাবে বেড়ে উঠেছি একদম রভাবে বলা যায় সেভাবে যদি বেড়ে উঠানো যায়, তাহলে বাচ্চাদের ব্রেনের বিকাশে সেটা আমরা আরও ভালো করে ভূমিকা রাখতে পারবো। বাচ্চাদেরকে ওই ধরনের খেলনা দেওয়া বয়স অনুযায়ী, এখন কিন্তু গুগল বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলেই হয় যে ওর এই অনুযায়ী কী কী খেলনা আছে, এই ধরনের খেলনাগুলো যদি আমরা একটু প্রোভাইড করতে পারি। ইভেন এরকমও যদি হয় যে দেখেন আমরা ছোটবেলায়, আমাদের সময় তো মোবাইল ছিল না, তখন কি এরকম হয়েছে যে না খেলে মোবাইল দেখিয়ে খাওয়ানো? তো নিজের মানে চাহিদাটা বুঝতে পারা, বলতে পারা, বেশি বেশি করে বাচ্চাদেরকে সময় দেওয়া। দেখা যায় যে ছুটির টাইম যখন আসে তখন বাবা মারা যদি ব্যক্তিগতভাবে ঘুরতে না যেয়ে বাচ্চাদের একটু সময় দেয় যে চলো আমরা একসাথে একটু ঘুরতে যাই, এই ব্যাপারগুলো একটু এনশিওর করলে আশা করি যে সামাজিকগতভাবে যে স্টিমুলেশনের অভাবে যে প্রবলেমগুলো বাড়ে ওগুলো অনেকটা আমরা সলভ করতে পারবো। এবং আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটার কারণ আমরা কিন্তু এখনও জানি না যে কেন আসলে বাচ্চাদের আচরণগত সমস্যা বেড়ে যাচ্ছে। এটা কি জিনগত সমস্যা নাকি পরিবেশগত সমস্যা? গবেষণায় যেটা বলছে যে দুটোর কারণেই হয়। তো ধরেন এবং আর্লি ইন্টারভেনশনটা অনেক বেশি জরুরি। বাচ্চাকে যত দ্রুত আমরা আইডেন্টিফাই করতে পারবো তত হচ্ছে ভালো। এবং বাচ্চাদের বিকাশের কিছু রেড ফ্ল্যাগ থাকে, জাস্ট নর্মাল আপনি যদি গুগলও করেন, যেমন ধরেন 3 মাসের মধ্যে সোশ্যাল স্মাইল না আসা, এই যে বললাম 9-10 মাসের মধ্যে নাম ধরে ডাকলে না তাকানো, এই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকা। এবং এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, প্যারেন্টসরা এভাবে বলে যে আপু ওর হাঁটা ঠিক ছিল, ওর বসাটা ঠিক ছিল। তো দেখা যায় কি আমরা বড় বড় ফিজিক্যাল ডেভেলপমেন্টগুলো খুব কেয়ারফুল থাকি কালচারাল কারণে, যে আপু ওনা বসেছে ঠিক সময়, হেঁটেছে ঠিক সময়, তাও জানি কেন ঠিক নাই। তখন যদি আমি বলি যে ও কি মাড়ি দিয়ে চিবিয়ে খেতে পারে, তখন বলে হ্যাঁ বিস্কিট খায়। তখন আমি এভাবে প্রশ্ন করি যে আচ্ছা বিস্কিট থেকে সামনের দাঁত দিয়ে খায় না মোলার দিয়ে খায়? তখন না, এভাবে খেয়াল করি নাই। ওকে আসলে ভাত ব্লেন্ড করে শুরু থেকে খাওয়াতাম, ওভাবেই খেয়ে অভ্যস্ত, আমরা খেয়াল করি নাই। তো দেখা যাচ্ছে যে ওই মাই হয়তো বা 2টো বাচ্চা লালন পালন করেছেন, প্রথম বাচ্চার ক্ষেত্রে উনি ব্লেন্ড করেন নাই, কারণ প্রথম বাচ্চার দরকার হয় নাই, দ্বিতীয় বাচ্চাটার ব্লেন্ড লাগছে, আমি ব্লেন্ড করে দিচ্ছি। একবার হয়তো আমি জিজ্ঞাসাও করি নাই যে এটা থেকে কত বড় ক্ষতি হতে পারে। তখন আবার ওই রিসেন্টলি একটা কেস,
আমি ওই মাকে বললাম যে মা আপনি তো ওকে নিয়ে 3 নাম্বার বার মা হয়েছেন, এর আগের দুটো বাচ্চার ক্ষেত্রে কি ব্লেন্ড করতে হয়েছিল? তখন আপু বলল যে না, আমার আর আগের দুটোই ব্লেন্ড করতে হয় নাই, ও খেতে পারে না, আমি ব্লেন্ড করেই টানা 2 বছর খাওয়িয়েছি, তো আমাদের কাছে মনে হয়েছে যে এটাই বোধহয় নর্মাল। তখন আমি আপুকে বলেছি, আপু এই যে আমি কথা বলছি, আমার যদি চোয়াল শক্ত না হতো আমি কিন্তু কথা বলতে পারতাম না। সো আমাদের কিন্তু কথা বলার সাথে খাওয়ার একটা সম্পর্ক আছে, এটাও একটা আছে। প্লাস হচ্ছে নাম ধরে ডাকলে তাকানো, প্লাস হচ্ছে 5 বছর হয়ে যাচ্ছে এখনো নিজের টয়লেটটা না বোঝা, যেখানে সেখানে করে দিচ্ছে বা ডাইপার পরে থাকছে। আপনি যেহেতু আগেও বাচ্চা লালন পালন করেছেন, তো এই ব্যাপারগুলো খেয়াল করেছেন কিনা। এবং আরেকটা কালচারাল একটা ব্যাপার আমার চোখে লাগে, সেটা হচ্ছে আমরা তো নানি দাদিদের সাথেই থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো অনেক সময় যারা একটু ওল্ডার প্যারেন্টস আছেন, তারা তো তাদের সময় এই ধরনের বাচ্চা কিন্তু অনেক কম ছিল, বা সচেতনতার জায়গাটায় আমরা পিছিয়ে ছিলাম তখন। তো অনেক সময় তারা বলেন গ্র্যান্ড প্যারেন্টসরা যে বড় হলে ঠিক হয়ে যাবে, বা আর একটা কথা শুনি যে পানি পড়া খেলে ঠিক হয়ে যাবে, কিছু করতে হবে না, শুধু এই সূরা পড়ে ফু দাও ঠিক হয়ে যাবে। তো তখন আসলে আমরা এভাবেই বলি যে দেখেন, শরীরের রোগ যেমন ওষুধ খেতে হয়, এই টাইপের ব্যাপারগুলোতেও আসলে আপনাকে থেরাপি প্লাস হচ্ছে মেডিকেশন, যেভাবে হাঁটা দরকার আমাদেরকে সেভাবেই হাঁটতে হবে। শুধুমাত্র মানে কুসংস্কারাচ্ছন্ন হয়ে থাকলে পুরোটা ঠিক হবে না। মানে শিশুদেরও যে মানসিক স্বাস্থ্য বলে একটি বিষয় আছে, সেটির প্রতি অ্যাটেন্টিভ হওয়া, এবং আপনি যেটি বলছিলেন যে পরিবারে যে অ্যাওয়ারনেস তৈরি করা, আমি সেখান থেকে জানতে চাই। অবশ্যই আমরা সবাইকেই সাজেস্ট করব যে এই ধরনের সমস্যায় আপনাদের মতো থেরাপিস্ট যারা রয়েছেন তাদের শরণাপন্ন হওয়া। তারপরে ছোট ছোট কিছু সমস্যার কিছু সমাধান আজকে এখানে বসে নিশ্চয়ই সম্ভব না, তারপরেও আপনার কাছে জানতে চাই। অনেক সময় বাচ্চারা এই যে জেদ করার আপনি কথা বলছিলেন, অনেক সময় কোনো কিছু জিজ্ঞেস করলে একটু রাগের মাধ্যমে উত্তর দেওয়া, এগুলো আসলে কি ধরনের আচরণগত সমস্যা, বা এর কি কোনো ছোট ছোট থেরাপি আছে যেটা আসলে বাসায় বসে বাবা মারাই প্রিকশন নিতে পারেন, বা বাবা মারাও অনেক সময় সেরকম কোনো থেরাপি নিজে থেকেই দিতে পারেন? বুঝতে পেরেছি। আসলে আমরা কিন্তু প্রথমে এটাই সব প্যারেন্টসদের বলি যে আমাদের কাছে কিন্তু অল্প কিছুক্ষণ সময় থাকবে, আপনাদের কাছেই দেখা যায় যে 24 ঘন্টায় বাচ্চাটা স্টে করে। সো প্যারেন্টস ট্রেনিংও আমরা সেবা থেরাপি সেন্টার থেকে আসলে দিয়ে থাকি, এবং এখানে আমরা প্যারেন্টসদেরকে, আমাদের সেন্টারে যেটা হয় যে সিসিটিভির অ্যাক্সেস আছে, সবাই বসে দেখতে পারে যে কিভাবে থেরাপিটা দেওয়া হয়, সো দ্যাট তারা বাসায় করতে পারে। এবং বাসায় যখন তারা কাজ করে তখন সেটার ভিডিও আবার আমাদের অফিসে পাঠানোর একটা সিস্টেম আছে, তখন আমরা ওটা দেখে আবার তাদের সাথে আবার আলাদা করে বসি। সাপোজ ধরেন আপু যেহেতু একটা কথা বলেছেন, আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন জেদ করা তো অনেক বড় একটা ব্যাপার। আমরা এভাবে চিন্তা করি, যেমন ধরেন কোনো একটা বাচ্চা সাপোজ ধরেন ধৈর্য নাই, একদম সিম্পল কথায় ধৈর্য নাই, ওর ধরেন চা লাগবে, ও হচ্ছে এখনই যদি ওকে চা না দেয়া হয় ওদের জেদ দেখাচ্ছে আমাদের কথায়। এখন ওকে ধরেন আমি ধৈর্য শিখাবো, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বা আমাদের জন্য বলছি, তারা ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারে, যে সাপোজ হাত শান্ত, মুখ শান্ত, পা শান্ত, এই টাইপের কিছু ফ্ল্যাশ কার্ডগুলো ইউজ করতে পারে। অনেক সময় দেখা যায় কি বাচ্চাদেরকে মুখে আমরা অনেক কথা বলতে থাকি, যে তুমি হাত শান্ত করছো না কেন, আম্মু অনেক কষ্ট পাচ্ছি, তুমি যদি হাত একটু শান্ত না করো আম্মু অনেক রাগ করবো। বা অনেক প্যারেন্টস তো দেখা যায় যে গায়ে হাত তুলেও বসেন অস্থির হয়ে। তো এরকম না করে প্রথমত হচ্ছে কি নিজের শান্ত থাকা, কারণ নিজে যদি আমি অস্থির হয়ে যাই আমরা কিন্তু পারবো না আরেকজনকে ধৈর্য শিখাতে। আগে তো নিজেকে রোল মডেল করতে হবে যে আমি শান্ত আছি, আমি স্থির আছি, এটা একটা কথা। এবং আর একটা হচ্ছে ফ্ল্যাশ কার্ডগুলো দিয়ে কমিউনিকেট করলে দেখা যায় যে ওরা খুব দ্রুত রিসিভ করে। তো অনেকে আমাকে এরকমও বলে, যেটা একটা মিথ বা একটা কি বলবো প্রচলিত ধারণা আছে যে ফ্ল্যাশ কার্ড দেখালে বোধহয় বাচ্চাটা আর কথা বলবে না। ব্যাপারটা এরকম না, ফ্ল্যাশ কার্ড দেখালে কথা বলবে না তা না। মিন্স আসলে কি বলছেন? চার কোণা এরকম হচ্ছে ছবি, যেখানে হচ্ছে সাপোজ ধরেন এরকম হাতটা রাখা, এখন ধরেন কারো হাত দিয়ে এভাবে চাটা লাগবে, এভাবে চাচ্ছে, এখন ধরেন ফ্ল্যাশ কার্ডে আছে এরকম হাতটা শান্ত রাখা। তো আমি যখন ফ্ল্যাশ কার্ডটা দেখি এভাবে বলবো যে হাত শান্ত, আমিও শান্ত, এবং এভাবে দেখিয়ে বলছি, এবং বাচ্চাকে লাগলে হচ্ছে আমি হেল্প করে দেখিয়ে দিচ্ছি, এভাবে হাতটা শান্ত রাখে, এভাবে একটু থাকো। তো সাপোজ ধরেন আমি এইভাবে করে স্টার্ট করতে পারি। তো ফ্ল্যাশ কার্ড যেটা বলছিলাম, যে ফ্ল্যাশ কার্ড দেখালেই যে বাচ্চা কখনো কথা বলবে না, এটা কিন্তু একটা মিথ। এটা নিয়ে একটা রিসার্চও আছে, একটা না অনেক রিসার্চ আছে, যে ফ্ল্যাশ কার্ড দেখালে যে বাচ্চারা কথা বলবে না বা দেরিতে কথা বলবে এরকম কিছু না, এটা ইশারায় হচ্ছে। জি 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 জি, কারণ আমরা কিন্তু যখন ওকে হাত শান্ত দেখাচ্ছি আমরা কিন্তু মুখেও বলছি যে হাত শান্ত বা হাত নিজের কাছে, যেভাবেই আপনি শিখান না কেন একটা ওয়ার্ডই আমরা শিখাবো। এবং আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে অনেক সময় প্যারেন্টসরা বাসায়
বাচ্চাদের সাথে ইংলিশে কথা বলে, কিন্তু যিনি কেয়ার গিভার থাকেন তিনি তো ইংলিশ বোঝেন না, তিনি দেখা যায় তার আঞ্চলিক ভাষায় কথা বলে। এবং আমরা যখন থেরাপি দিই আমরা ধরেন নর্মাল বাংলা ভাষায় কথা বলি। এরকম যখন 2-3টা ভাষা বাচ্চাটা শোনে তখন দেখা যায় কি ওদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট দেখা যায় আরও দেরি হতে পারে। বেটার হচ্ছে যদি আমরা একটা ভাষায় স্থির থাকি এবং সবাইকে এটা বলে দেওয়া হয় যে সাপোজ থেরাপিস্ট হয়তো বা ইংলিশেই কথা বললো, কিন্তু বাসায় যিনি কেয়ার গিভার আছেন তিনি হয়তো বা ইংলিশটা জানেন না, তাহলে আমরা বেটার হয় বাংলাতেই থাকি। একটা ভাষায় দক্ষ হয়ে লাগলে পরে আর একটা ভাষা শেখা যাবে। কিন্তু যে সকল বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে আসলে যুদ্ধ করছে, যে বাচ্চাগুলো পিছিয়ে আছে, ওদের জন্য খুব ভালো হয় যদি আমরা একটা ভাষা ব্যবহার করে কথা বলি, তখন ওরা আরো ভালো ক্যাচ করতে পারে আর কি। আচ্ছা, এই যে চিকিৎসা থেরাপি যেটা নিয়ে আসলে আমরা এতক্ষণ ধরে কথা বলছি, এগুলো আসলে কস্ট কেমন? এগুলো কি আসলে খুব বেশি ব্যয়বহুল? সবার পক্ষে কি এফোর্ড করা সম্ভব? সত্যি কথা বলতে ভাইয়া এই খরচগুলো কিন্তু বেশ ব্যয়বহুল, এবং তবে বাইরের দেশে তুলনা করলে আমরা সেবা থেরাপি সেন্টারে যতটা মানে কম খরচে দেয়া যায় তত কম খরচেই আমরা আসলে থেরাপিটা দেওয়ার চেষ্টা করে থাকি। এবং আমাদেরও আসলে কিছু করার থাকে না, কিছু ব্যয়। সাপোজ ধরেন এখানে বাচ্চাদের জন্য যখন আমরা কাজ করি তখন এক এক বাচ্চার জন্য আমাদেরকে বিভিন্ন প্রোটোকল কিনতে হয়। তো প্রোটোকলগুলো হচ্ছে আমাদের ডলার খরচ করে কিনতে হয়। এবং এই যে আপনাকে সুপারভিশনের যে কথাটা বললাম না, যে ভিডিও করে পাঠানোর ব্যাপারটা, ওটা আমরা এখনও করি। কারণ এক এক কেস এক এক রকম, এক এক বাচ্চা এক এক রকম। তো ওই জিনিসটা হচ্ছে আপনার ভিডিও করে যখন আমরা পাঠাই এটা কিন্তু বেশ ব্যয়বহুল, এবং ডলারের রেট কিন্তু কন্টিনিউসলি আপ ডাউন করে, এটা আমাদের হাতেও নাই। তো বেটার বা কোয়ালিটি সার্ভিস দিতে গেলে যতটুকু না রাখলেই না, আমরা আসলে অতটুকুই করেই খরচটা রাখছি। ব্যয়বহুল হলেও ভাই এখন কিন্তু অনেক প্যারেন্টস সচেতন হচ্ছেন, তারা এখন বুঝতে পারছেন যে এখানে আসলে মানে যদি আমরা খরচও করি আমাদের আসলে বাচ্চাটা উঠে আসবে। এটা তো ট্রিটমেন্টের জন্য। আসলে এই সমস্যার সমাধানগুলো কি আপনি পারচেজ করছেন? জি জি জি, না এটা আসলে এভাবে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে যদি আমরা ওভাবে করে জিনিসটা দেখি, যে ওষুধ যখন আমরা খাই তখন কিন্তু আমরা এভাবে দেখি না যে সাপোজ যে আমার গলায় একটা টিউমার হয়েছে, এখানে আসলে খরচটা কিরকম লাগবে। আমরা কিন্তু এভাবে চিন্তা করি যে আমরা এখান থেকে কতটা তাড়াতাড়ি উঠে আসব। ঠিক সেভাবে যদি আমরা চিন্তা করি, এক্স্যাক্টলি সমাধানটা খুঁজে বেড়ার চিন্তা করি, তখন কিন্তু আপনার থেরাপি খুব ভালো একটা উপায় একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য। জি, আপনারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়েও কাজ করছেন, সেটির উপরও তো নিশ্চয়ই আপনাকে কোর্স করতে হয়েছে। জি 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 জি। আচ্ছা, এই মুহূর্তে যদি একটু জানতে চাই যে বাংলাদেশে এই থেরাপির আসলে কি অবস্থা? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কি আসলে কতটুকু ঠিক হয়ে আসলে তারা আবার ব্যাক করছেন, যদি ছোট্ট করে জানি থেরাপিগুলো কাজে আসছে কিনা? আপু সত্যি কথা বলতে গেলে কি এবিএ থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি বাংলাদেশে প্র্যাকটিস খুবই কম হচ্ছে। ম্যাক্সিমাম জায়গায় হয়তো বা আপনি লেখা দেখবেন যে হ্যাঁ এবিএ থেরাপি হচ্ছে, কিন্তু দেখা যাবে যে সেই সেন্টারে হয়তো বা কোনো সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট নাই, শুধুমাত্র নিজেরা নিজেদের মতো করে প্র্যাকটিস করছে। এই যে যেমন ধরেন ভিডিও করে পাঠানো, সুপারভাইজারকে দিয়ে দেখানো এবং ফিডব্যাক দিয়ে আরও ইমপ্রুভ করা, এই জায়গাগুলোতে দেখা যায় যে ঠিকমতো ইথিক্যালি যেটা প্র্যাকটিস সেটা দেখা যায় হচ্ছে না। যখন ইথিক্যাল প্র্যাকটিসটা করা হবে ইনশাল্লাহ এখন যতটুকু বাচ্চারা উঠছে আরও বেটার রেজাল্ট আরও দেখতে পারবেন আশা করি। নিশ্চয়ই, আসলে এতক্ষণ ধরে চমৎকার আলাপন হলো আপনার সঙ্গে। আশা করি বাবা মাও অনেক বেশি সচেতন হবে এবং সামনের দিনগুলো নিশ্চয়ই আরও বেশি সহজ হয়ে উঠবে তাদের জন্য। অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আপনাদের অনেক ধন্যবাদ।